মোবারক। শুরু হয়ে গেল ঈদের 6 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের নেক্সাসের লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমাদের প্রতিদিনই ঈদ আয়োজন চলছে এবং ঈদ নিয়ে আমরা অনেক মজাদার আড্ডা দিচ্ছি, মজার গল্প করছি আমাদের অনেক গেস্টদের সাথে। আজকেও তার ব্যতিক্রম কিছুই হবে না। বরাবরের মতোই আমরা সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি। আসলে বিষয় কি, আমাদের ঈদ আয়োজন চলছে এবং আজকেও তার ব্যতিক্রম না। ঈদ নিয়ে বলবো, তোমার ঈদ, আমার ঈদ, আমাদের সবার ঈদ। সবার ঈদ কেমন যাচ্ছে, কেমন করে কাটালাম, আনন্দ কিভাবে ভাগাভাগি করলাম, কিভাবে আমাদের ত্যাগ করলাম, সব কিছু নিয়ে আজকে আড্ডা দিব। তবে আজকে একটা মজার বিষয় হচ্ছে, ঈদ তো আমরা সবসময় পরিবারের সাথে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। তো আজকে আমরা সেরকমই দুটো পরিবার থেকে দুটো ভালোবাসার মানুষকে আজকে নিয়ে এসেছি এবং তাদের সাথে তাদের ঈদ আয়োজন এবং আমরা সবাই কিভাবে ঈদটাকে উদযাপন করি সেগুলো নিয়ে আমরা মজার খুব আড্ডা দিব। তো সবার আগে আমি এই জন্য আমাদের এই দুটো পরিবারের মা এবং মেয়ে, সো দুজন মা এবং দুজন মেয়ে এসেছেন এবং তাদের সাথে আমরা ঈদ নিয়ে আজকে খুব মজার আড্ডা দিব। তো আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমাদের সাথে আছেন মা, উনি একজন নুসরাত জাহান গৃহিণী। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক আপনাকে আমাদের সাথে আসার জন্য। এবং তার সাথে আছেন ওনার মেয়ে, একজন সঙ্গীত শিল্পী নুজহাত পুষ্পিতা। পুষ্পিতা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। তো এরপর আমাদের সাথে মা এবং মেয়ে আছেন। মা আছেন শরীফা সুলতানা, উনি একজন গৃহিণী এবং আমাদের সাথে তার মেয়ে আছেন শবনম প্রিয়াঙ্কা, সঙ্গীত শিল্পী। ঈদ মোবারক আপনাদের দুজনকে। কেমন আছেন? আমি ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ ঈদের আয়োজনে আসার জন্য। কেমন গেল ঈদ? পুষ্পিতা, তুমি বলো, কেমন গেল তোমাদের ঈদ? আসলে দেখা যায় যে সারা বছর হয়তো বা পরিবারের সাথে সেরকম ভাবে সময় কাটানো হয়ে ওঠে না ঈদের সময়। তো ঈদের সময়টা সবসময় চেষ্টা করি যেন পরিবারের সাথে সময়টা কাটাতে পারি। দেখা যায় যে যেহেতু এটা কোরবানির ঈদ ছিল, তো কাজকর্ম তো থাকেই বাড়িতে। তো আমরা এবার ঢাকাতে ঈদ করেছি, তো ফ্যামিলির সাথে ছিলাম। কিন্তু যখন সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ শেষ হলো, তখনই একদম দেখা গেছে সন্ধ্যাবেলা আবার পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। তো এভাবেই আসলে আমার ঈদ যায়। শুধু এই ঈদ না, প্রত্যেকটা ঈদই আমি সবসময় চেষ্টা করি পরিবারের সাথে কাটানোর। পুষ্পিতা, কি করা হচ্ছে? সঙ্গীত শিল্পী তুমি করে বলছি, অবশ্যই। কি করা হচ্ছে এখন? আগে আমাদেরকে একটু পরিচয়টা যদি আমাদের সুন্দরভাবে দাও। নিশ্চয়ই। আমি প্রথমত একজন স্টুডেন্ট, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। সেই সাথে আমি একজন সঙ্গীত শিল্পী। আর একটি রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে আমার এই মিডিয়াতে যাত্রা শুরু হয়েছে। কোন রিয়েলিটি শোটা? সেটা হচ্ছে খুদে গানরাজ 2015 সালে। সেখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর সেখান থেকে বেরিয়ে আমার এই মিডিয়াতে যাত্রা শুরু। আর এমনিতে ছোটবেলা থেকে তো গান করা হচ্ছে। ছোটবেলায় যখন গান শুনতাম, আম্মু হচ্ছে মাঝে মাঝে গান করতেন, তো আম্মুর কাছ থেকে শুনতাম। মা হচ্ছে পরিচর্যা, মা মাঝে মাঝে গান করতেন আর বাবা আবৃত্তি উপস্থাপন এবং সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তো বলা যায় যে একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। তো সেখান থেকে যখন আমার বাবা মা খেয়াল করলেন যে আমার গানের প্রতি আগ্রহ আছে, প্রবল আগ্রহ, তখনই তারা বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে আমাকে ভর্তি করিয়ে দেন। তো সেখান থেকে আসলে আমার জার্নিটা শুরু হয়, আমার গান শেখার জার্নি। এবং বর্তমানে আমি গান নিয়ে আছি, গান নিয়েই থাকতে চাই। নতুন নতুন কাজ করছি প্রতিনিয়ত, মৌলিক গান কিংবা কভার সং হোক, সেগুলো চেষ্টা করছি করার। এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নুজহাত সাবিহা পুষ্পিতা, সেখান থেকেও মাঝে মাঝে কিছু না কিছু ছাড়ছি। তো এভাবেই চলছে দিন। আর যেহেতু ঈদ ছিল, তো স্টেজ শো, প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম তো ছিলই, এভাবেই ব্যস্ততা। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর। পুষ্পিতা, তোমার এবং তোমার মায়ের কাছে আমরা আসছি। প্রিয়াঙ্কার কাছে শুনবো এবার, কি করা হচ্ছে? প্রিয়াঙ্কা সঙ্গীত শিল্পী তুমি, তার সাথে কি করা হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দাও। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে, আমার অনার্স শেষ, মাস্টার্স চলছে। এই তো। আর সঙ্গীত শিল্পী পরিচয়টা তো অবশ্যই সবকিছুর থেকে ঊর্ধ্বে। আর আমার আসলে আম্মু আজকে এখানে, কিন্তু আমার সাথে আমার বাবা বেশি থাকে। আব্বু নিজেও গান করেন, তো আব্বুর অনুপ্রেরণায় আসলে আজকে সঙ্গীত শিল্পী। আম্মু আসলে পড়াশোনার দিকটা অনেক বেশি দেখেছে, যার কারণে পড়াশোনাতেও একটু হয়তো বা আগাতে পেরেছি। এই তো। আর ঈদ তো ভালোই গিয়েছে, ঈদ তো সবার জন্যই খুশির, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বছর আগের ঈদ আর এখনকার ঈদে একটু ডিফারেন্স আছে। কারণ হচ্ছে আমরা এখন একটু বেশি ডিজিটালাইজড হওয়ার পরে একটু ফোন টোন নিয়ে বেশি থাকা হয়। তারপরেও আসলে গ্রামে গিয়েছিলাম ঈদে, বিকাল পর্যন্ত মাংস কাটাকাটি দেখে বিকালের পরের থেকে বেশ একটা আনন্দ ঘন মুহূর্ত পার করেছি।
বাহ, খুব সুন্দর। প্রিয়াঙ্কা, গানের জগতে আসার পথ চলাটা শুরুটা কিভাবে হয়েছিল? আব্বুর হাত ধরে। আমার আব্বু ইয়াকুব কত হাসান বছর বাবলা। বয়স? আচ্ছা, আব্বু যখন আব্বু নিজে আসলে 2000-এ আব্বুর হচ্ছে 2000 সালের দিকে আব্বুর অ্যালবাম বের হয়, গীতিকার সুরকার মিল্টন খন্দকার ওনার কর্তৃত্বে। এবং তারপরে আসলে একটা থাকে না যে নিজের ইচ্ছাটা পূরণটা মেয়েকে দিয়ে করানো, তো আব্বুর ইচ্ছাটা ওরকমই ছিল। এবং 2006 যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন আসলে আমি হচ্ছে একদম প্রফেশনালি খুদে শিল্পী হিসেবে স্টেজ শো করতাম। বাহ, স্টেজ শো করতাম, প্রচুর স্টেজ শো করা হয়েছে এবং এখনো পর্যন্ত। তারপরে আমার গীতিকার সুরকার মিল্টন খন্দকার ওনার স্কুলেই আমার হাতে খড়ি হয়েছে। এবং তারপরে আমি ছায়ানটে 7 বছর একটা নজরুল সঙ্গীতের কোর্স শেষ করেছি। অসাধারণ অসাধারণ, অনেক অনেক শুভকামনা। মার কাছে চলে যাব, নুসরাত জাহান আপু। হ্যাঁ, আপনার কাছে জানতে যাব, ছোটবেলায় ছোট পুষ্পিতা কেমন ছিল? ডান পিঠে ছিল নাকি লজ্জা ছিল, লজ্জাপতি ছিল নাকি কেমন ছিল? প্রতিভাবান তো অবশ্যই ছিল, না হলে আজকে কি সুন্দর করে চ্যাম্পিয়ন কিভাবে হয়? ছোটবেলায় কেমন ছিল একটু বলবেন? মাশাআল্লাহ, ছোটবেলা থেকেই খুব লক্ষ্মী আমি বলবো। কারণ দেখা যেত ওকে যেটা বলতাম শুনতো আর কি। তো ওর গানের প্রতি একটা আগ্রহ ছিল, ওটা আমি খেয়াল করেছি। আমি আবার প্রচুর গান শুনতাম, এত গান শুনতাম, মানে ক্যাসেট, তখন তো আমাদের সময় ক্যাসেট। আপনার ওই গান শোনার মোহটা থেকেই কি ওর ভিতর? হ্যাঁ, গান শুনতাম আবার গাইতাম। আমার ইচ্ছে ছিল, হ্যাঁ আমার ছোটবেলায় ইচ্ছে ছিল যে আমি শিল্পী হব আর কি। তো সে জায়গা থেকে আমার ইচ্ছাটা আমার মেয়েকে দিয়ে আর কি করিয়েছি। তো যখন আমি অনেক গান শুনতাম আবার গাইতাম, তো ওইটা ও 3 বছর বয়স, ও খুব খেয়াল করতো। তো খেয়াল করে বলতো যে, মানে দেখতাম গাইতো, ওই রকমই গাইতো, মানে সুরটা ফলো করতো অনেক। তো ওটা দেখে আমি ওর বাবাকে বললাম যে ওকে ভর্তি করি। তখন এই বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করলাম। তো ওখানে প্রতি বছর যে একটা পরীক্ষা হতো, দেখা যেত ওখানেও ফার্স্ট হতো। তারপরে ওই স্যার আর কি প্রত্যেক সপ্তাহে গিয়ে যে বসে থাকা, মাদের গিয়ে বসে থেকে শেখানো, ওইটা বসে থাকতাম। আপনাকে একজনই বাচ্চা? না, আমার একটা ছেলে আছে। তখন আমার ছেলেটার বয়স ছিল 2 বছর। তো দেখা যেত ওকে কোলে নিয়ে বসে থাকতাম। হ্যাঁ, আসলে মারা যে কত কষ্ট করেছে এগুলো দেখতে, বাবারাও সত্যি সমান সাপোর্টে আজকে আসলে শুক্র শনি মানে গানের স্কুলে গিয়ে বসে থাকা, আর বাচ্চারা গান শিখতো না। আর এরপরে আসলে বাফাতে তো করেছি দীর্ঘদিন, তারপরে শিশু একাডেমিতে করেছি, তারপর ছায়ানটে করেছি, আপুর সাথে আমরা সেম ব্যাচে ছায়ানটে। তারপর হচ্ছে এখন শিখছি কিংবদন্তি শিল্পী ফেরদৌসারা ম্যামের স্কুল সুর সপ্তকে। তারপরে আসলে অনেক গুণী ওস্তাদদের কাছেও আমি তালিম নিয়েছি। তো সবকিছুর পেছনেও আসলে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাবা মা। সবার সাথেই কাজ করা হচ্ছে, যেহেতু তুমি প্রফেশনালি চলে এসেছো, মিডিয়ার লাইমলাইটে চলে এসেছো, ইনশাআল্লাহ আরো কাজ হবে। প্রিয়াঙ্কার আম্মুর কাছে জানতে চাবো, কেমন ছিল ছোট প্রিয়াঙ্কা? কেমন ছিল ছোট প্রিয়াঙ্কা? কেমন ছিল, ভাবি যে কথা বললো, আমিও ভাবির সাথে একমত। প্রিয়াঙ্কা খুব লক্ষ্মী, ছোটবেলা থেকে ও আমার কথা শুনে, আমি যেভাবে চলতে বলি সে সেভাবে চলে। কোনো রকম সে মানে আমার ছাড়া সে কিছুই বুঝতো না। এখন একটু বড় হয়েছে, একা একা চলাফেরা করে না গানের জগতে, যেহেতু ভার্সিটিতে একটু একা। ভালো, প্রিয়াঙ্কা অনেক ভালো, লক্ষ্মী আমার। কোনো দুষ্টামি? না না, কোনো দুষ্টামি কোনোদিনই করেনি, কোনো দুষ্টামি কোনোদিনই করেনি। বাহ, লক্ষ্মী ছিল, আপনাদের আদর ছিল, আপনাদের দোয়া ছিল, সেজন্যই এখন এত সুন্দরভাবে বিকশিত হচ্ছে। চলে যাব ঈদ আয়োজন, ঈদ নিয়ে আমরা কথা বলছিলাম। প্রিয়াঙ্কা, তোমার কাছে জানতে চাই, তুমি তো এখন ইয়াং জেনারেশন, হ্যাঁ, তো ইয়াং জেনারেশনের ঈদে, কুরবানির ঈদের মনোভাবটা কি মনে হয়? যে আমাদের আসলে কুরবানিদের ঈদটা, রোজার ঈদ এক ধরনের, কুরবানি, হ্যাঁ ঈদ মানে আনন্দ, মিষ্টি রান্না, বাসায় পোলাও কোরমা সব কিছু হবে, বাট আসলে কুরবানি ঈদের যে কুরবানি করার যে ত্যাগটা, হ্যাঁ আমরা যে কুরবানি দেই, হ্যাঁ একটা পশুটাকে যে আমরা কুরবানি দিচ্ছি, আমাদের ভিতরে যে যত ধরনের নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু আমরা প্রতীকী রূপে কুরবান দিচ্ছি। এবং নতুন করে ঈদের দিনটা থেকে কিন্তু আমরা ওই যে 10 দিন যে জিলহাজ মাসে যাচ্ছে, হ্যাঁ তারপর তো আমরা নিজেদেরকে নতুন করে কিন্তু চাই যে হাজিরা হাজ করছেন এবং আমরা যেন সুন্দরভাবে নিজেদেরকে নতুন করে আবার শুরু করতে পারি, সেই মনোভাবটা কিন্তু মানে থাকতে হবে। বাট সেই মনোভাবটা কিন্তু এখন আসলে অনেকেরই থাকে না, অনেকে হয়তো জানেও না কুরবানির ঈদটা আসলে কি জন্য হচ্ছে। হ্যাঁ ঈদ হচ্ছে মজা করছি এরকম। তো তোমাদের ক্ষেত্রে কি মনে হয় প্রিয়াঙ্কা, তুমি বলো যে এই কুরবানিদের ওই মনোভাবটা কি রাখা হয়?
কি মনে হয়? আমার কাছে তো মনে হয় আমি এবং আমার পরিবার একদম 100% সেটা রাখি। কারণ হচ্ছে যেটা বললেন আপু, যে কোরবানিটা তো অবশ্যই ধনী গরিবের যে একটা বিষয় থাকে, আমরা মাংস যে যার সামর্থ্য আছে সে কোরবানি দিচ্ছি, যার সামর্থ্য নেই আমরা তাকে আমাদের তরফ থেকে দিচ্ছি। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগার, এবং সাথে সাথে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা যদি অনেকেই মেনে চলে না, কিন্তু আপনি যেটা বললেন, এবং আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস সবাই দেখছি যে পশুকে কুরবানি দেওয়ার সাথে সাথে মনের পশুকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু আসলে সেটা ডিপ। হ্যাঁ, তো এই বিষয়টাকে আসলে আমাদের সবারই মাথায় রাখা উচিত। এবং কিছু কিছু ভিডিওস আসলে দেখেছি যে নেগেটিভিটি ছড়িয়েছে, এবং কিছু কিছু বিষয় কিন্তু সব যে নেগেটিভ সেটাও না, আমি বলবো সব পজিটিভ। এবং আমার কাছে মনে হয় যে আমি আমার ক্ষেত্রে বলি, আমার ফ্যামিলির ক্ষেত্রে, যে আমরা যে কোরবানি দিয়েছি প্রত্যেক বছরই দিই, এরকম হয় যে অনেক সময় যে 3টা ভাগা হয় তো না, তো অনেক সময় দেখা যায় যে যে গরিব মিসকিনের যেই ভাগটা সেটা শেষ হয়ে গিয়েছে, তারপরেও যখন তারা আসে আমরা চেষ্টা করি যে আমাদের যেই ভাগটা আছে সেখান থেকে দেয়ার, যে তাদেরকে আমরা নিরাশ করব না। আমরা হয়তো বা সারা বছর একটু ভালো মন্দ খেতে পারি, হয়তো তাদের সেই সৌভাগ্যটা হয় না, সো আমাদের মাধ্যমে যদি একটু তারা খুশি থাকে সেটা আসলে আমাদের খুশি। আসলে আসলে খুব সুন্দর, খুব সুন্দর। মার কাছে জানতে যাব, প্রিয়াঙ্কার আম্মুর কাছে, যে আপনার কাছে কুরবানির যে বিষয়টা আপনার কাছে কি রকম লাগে? ওই যে একই কথাই চলে আসি, মেয়ের কথার সাথে। কোরবানির আপনাদের ক্ষেত্রে কি করা হয়? গরু, খাসি? হ্যাঁ, গরু কোরবানি দেই আমি। আমি গরু কোরবানি দেই। গরু ওই যে 3টা ভাগা করি, মানে মেয়ে বললো যে 3টা ভাগা করে, যখন মিসকিন হোক, মানে আমাদের আত্মীয় স্বজন, যেটা আমাদের নিজেদের একটা ভাগ আছে। আমি এবার রিসেন্টলি যে কোরবানিটা দিয়েছি, আমার মিসকিনেরটা শেষ হয়ে গেছে, আমার প্রতিবেশীরটাও শেষ হয়ে গেছে। তখন ওর বাবা বলল যে মাংস তুমি যতটুকু, আবার অনেক সময় হয় না লিস্ট ছাড়াও কিন্তু অনেকেই চলে আসে, তো এই লিস্টের বাইরে যখন 2-1 এসে বলছে, সবারই মোটামুটি লিস্ট করা থাকে। হ্যাঁ, লিস্ট করা থাকে। হ্যাঁ, আমার তো লিস্ট করা থাকে, ইলেকট্রিক মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি, আমার লিস্টে ছিল। লিস্ট যখন বিলি হয়ে গেল তখন আমার 3 জনের কথা মনে পড়ছে, আমার বাসার বুয়ার কথা আমার মনে ছিল না। আমি তার জন্য আমার সবার আগে হতে সেটা আমার মনে ছিল না, তখন আমি আমার মাংস থেকে তার জন্য আবার আমি রেখে দিছি। তো আমাদের বাড়িতে অনেক কাজের মানুষ আছে, তাদেরকে দিয়েছি। এই তো, না দিতে পারলে মনে হয় যে ভালোই লাগে না। হ্যাঁ, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এটাই কোরবানির মনের মানে তৃপ্তি আর কি। এটা পুষ্পিতা, তোমাদের ঈদের কোরবানি নিয়ে বলো, কি হলো, কি মানে কি জব, মানে কোরবানি দেয়া হয়েছে এবং কিভাবে করে কিনা হলো, সেটারও একটা আনন্দ আছে। কোরবানি তো অবশ্যই, কুরবান দেয়াটা ত্যাগটা তো আছে, প্লাস ওই যে ঈদের আগের দিন থেকে 2 দিন আগে কিনতে গেলাম, কিভাবে কিনলা, কেউ তো আজকাল অনলাইনেও কিনছে, কিভাবে করলে একটু বলো পুষ্পিতার কাছে শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। এবারের কুরবানিতে আমরা গরু কুরবানি দিয়েছিলাম। তো যদি গরু কেনার গল্পটা বলি, সেটা হচ্ছে আমার বাবা এবং ভাই দুজন যায় গরু কিনতে। তো দেখা গেছে যে এবার ঈদের আগের দিন গরু কিনতে গিয়েছিল, এবং সেটা রাতের বেলা, কারণ সকালবেলা দেখা যায় যে প্রচুর ভিড় থাকে, আবার রোদ থাকে, তো গরুকে যে হেঁটে নিয়ে আসতে হয়, আমার ভাইয়ের হয়তো বা কষ্ট হবে। তো সেই সব কথা চিন্তা করে, সেই সব কথা মাথায় রেখে আমার ভাই আর বাবা হচ্ছে রাতের বেলা গরু কিনে নিয়ে আসে। তো আমার ভাইয়ের জন্য এটা আসলে একদম অন্যরকম একটা অনুভূতি। সে সবসময় খুব এক্সাইটেড থাকে, যখনই কোরবানি ঈদ আসবে অনেক এক্সাইটেড, মানে ওকে আর খুঁজে পাওয়া যায় না। যখন গরু চলে আসে তখন সারাক্ষণ সে গরুর কাছেই থাকবে, এবং আমিও দেখা যায় আমাকেও ডাকে যে আপু তুমিও আসো, তো তখন আমিও ওর সাথে যাই, গরুর কাছে থাকি। আর কোরবানি ঈদ মানে তো আসলে একটা ত্যাগ, তো এই যে গরুকে আদর করছি, আদর করে খাওয়াচ্ছি, অ্যাটাচমেন্ট হয়ে যায়, একদম একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। তো দেখা যায় কি অনেক সময় যে কুরবানি যখন হয়ে যায় বা হবে এরকম অবস্থা, তখন খুব মন খারাপও হয়ে যায়। যেমন এবার আমার অনেক মন খারাপ হয়েছিল, যেহেতু গরুকে দেখেছি কাছে থেকে, একটা ইমোশনাল তো একটা অ্যাটাচমেন্ট ছিল, তো এই কারণে গরুর জন্য অনেক মায়া লেগেছে, অনেক মন খারাপও ছিল। কিন্তু সেই সাথে আবার যখন দেখছি যে না, আমি হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়াতে পারছি, তাদেরকে তাদের সামর্থ্য নেই, তো তাদের মাঝে আমি বিলি করতে পারছি, তো সেই জায়গাটা থেকে আসলে সেই জায়গাটা অনেক ভালো লেগেছে আর কি। খারাপ লাগা তখনই দূর হয়ে যায়। আসলে আসলে ঈদের এই আনন্দ এবং ত্যাগ, এই কষ্টটা সবকিছুই আসলে আমাদেরকে একটা অনুভূতি, নতুন ধরনের অনুভূতি দেয়। দর্শক, আমাদের ঈদের আড্ডা কিন্তু চলছে, আমার ঈদ, তোমার ঈদ, আমাদের সবার ঈদ। আমরা ঈদ নিয়ে কথা বলছি এবং সুন্দর মা মেয়ে, 2জন মা এবং 2জন মেয়ে এসেছেন, তাদের ঈদের আয়োজন এবং আমরা সবকিছুই খুব সুন্দর করে আড্ডা দিব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, এখনই ফিরছি।
সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের চমৎকার দুজন বন্ধু এবং তাদের মাদের সাথে, সঙ্গীত শিল্পী তারা দুজন এবং তাদের সুন্দর মা। তো আমরা কথা বলছিলাম ঈদ নিয়ে। পুষ্পিতা, তুমি তো খুব সুন্দর গান গাও এবং খুদে গান রাজে তুমি চ্যাম্পিয়ন, তোমার কাছে তো একটু গান শুনতেই হয়। আগে আমরা তোমার একটু গান শুনি। নিশ্চয়ই আমি গান গাইবো, তবে আজকে যেহেতু আমার পাশে মা আছে, তো মা টুকটাক গান করতেন, তো এখন হয়তো বা সেভাবে প্র্যাকটিস নেই, তো আমি চাচ্ছি আমার সাথে আমার মাও একটু অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর গাইছি। খুব পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এবং মা মেয়ে তাহলে মাঝে মাঝেই বাসায় এরকম একসাথে গান গাওয়া হয় না? হ্যাঁ, দেখা যায় যে মাঝে মাঝে গান গাওয়া হয়। আবার দেখা যায় আমি যেহেতু এই জেনারেশনের, আমি আগেকার যুগের অনেকগুলো গান কিন্তু জানি না বা আমার শোনা হয় না, তো সেই গানগুলো দেখা যায় যে মা আমাকে সাজেস্ট করে যে এই গানগুলো নেক্সট লাইভে গাবি বা ওই গানগুলো তোল, গলায় তোল। তো এভাবে আর কি মা সবসময় আমাকে সাহায্য করে একটা থাকে। সময় পার হয় না, সুন্দর একটা কোয়ালিটি টাইম। প্রিয়াঙ্কার আম্মুর কাছে জানতে চাবো, ঈদের রান্না বান্না তো করাই হয়, হ্যাঁ অবশ্যই করা হয়, এবং অনেকে ঈদের গরুর রান্না নিয়ে খুব অবসেশন কাজ করে, যেরকম মশলার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো কি কি রান্না করা হলো এবার ঈদে? ঈদ মানেই তো খুশি, আনন্দ, মজার মজার খাবার, এটাই তো ঈদের আনন্দ। অবশ্যই সবাই যেটা করে, মাংস প্রথমে তো সেমাই রান্না দিয়েই শুরু হয়, সেমাই, পায়েস, পরোটা, মাংস, যে যা খায় আর কি একটা মাথায় রেখেই বেশ। হ্যাঁ, লুচি মাংস আমরা করি, লুচি মাংস পরোটা। আমার তো এখনই খেতে ইচ্ছে এই আর প্রিয়াঙ্কা বেশি কিছু খায় না, তবে ওর অনেক কিছু থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, আইটেম প্রিয়াঙ্কা থাকতে কি হয়। রান্না করে? প্রিয়াঙ্কার রান্না করা হয় ঈদে? খুব রান্না করতে বাঙালি যেগুলো রান্না মানে আমাদের ডেইলি নেসেসারি যেসব তরকারি ওগুলা পারি না, কিন্তু আমি ইউটিউব দেখে অনেক ভালো চাইনিজ ফুড রান্না করতে পারি। চাইনিজ যেসব আছে প্রন বা চিকেন মাঞ্চুরিয়ান, নুডলস, এগুলো আমি খুবই ভালো পারি, আমি জানি।
ঈদে কিছু করা হয়েছে? যেহেতু গ্রামে গেলে আসলে ওভাবে করা হয় না, কারণ আমাদের হাতের কাছে সবকিছু থাকে না, কিন্তু যখন রোজার ঈদ হয়েছিল আমি অনেক কিছুই বানিয়েছিলাম। ও এই ঈদেও হচ্ছে বাসায় স্টেক তৈরি করেছিলাম বিকালে, আমি আর আমার মামা মিলে স্টেক আর হচ্ছে ম্যাশড পটেটো করেছিলাম। গ্রামে সবাইকে খাওয়ানো হয়েছে, আত্মীয়স্বজন সবাইকে খাওয়ানো হয়েছে। সবাই কি বললো? খেয়ে সবাই বললো যে বিকজ অফ তারা তো আসলে স্টেকে ইউজ টু না, তারপরেও বলতেছে যে খুব ডিফারেন্ট একটা খাবার খেলাম, বেশ ভালো হয়েছে, প্রত্যেকবার এসে বানাবা। বাহ, তো মেরিনেট কে করে দিল? আম্মু, মামা আর আমি করছি। আম্মু ছিল না, ওখানে 2 মামা ভাগ্নি মিলে কি করলো করে নিয়ে আসে দিল, খাইলাম একটু সবাই মিলে মিশে। সবাই মিলে। পুষ্পিতার আগে আম্মুর কাছে চলে যাব, কি রান্না করা হলো ঈদে? প্রত্যেক ঈদেই সকালে আমি খিচুড়ি রান্না করি। আচ্ছা, তো খিচুড়ি আর শ্যামাই আর কি, নর্মাল শ্যামাইটা ওরা আবার খায় না, ওই নবাবী একটা আম্মু দেখা যায় যে এক টাইপের শ্যামাই না, একদম 2 ধরনের বা 3 ধরনের শ্যামাইও মাঝে মাঝে রান্না করে। আইটেম শ্যামাইটা করি আর কি। আর মুরগিটা করে রাখি, পরে গরু আসলে তখন গরুর মাংসটা রান্না করা হয়, তখন সবাই একদম দুপুরবেলা ওই গরুর মাংস কি গ্রেভি করে যেটা সেভাবে করে করে? হ্যাঁ, অনেকে তো কালা ভুনা করে, অনেকে আবার অনেক ভাবে দেখা যায় আমি রেজালাটা করি আর কি। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে প্রত্যেকদিন একই আইটেম খেতে তো আসলে ভালো লাগে না, তো আম্মু মাঝে মাঝে এক এক ধরনের আইটেম করে করি আর কি। হ্যাঁ, মানে ঈদের ফার্স্ট রান্নার মাংসটা কিন্তু খুব স্পেশাল হয়, আর মজা লাগে, অন্যরকম একটা টেস্ট। যাক ভালো। আর পুষ্পিতার কিছু করা হয় রান্না বান্না? আমি আসলে ওভাবে খুব একটা রান্না বান্না করা হয় না, কিন্তু এমনি মাঝে মাঝে আম্মুকে হেল্প করি, আম্মু যখন ডাকে তখন করি। মাঝে মাঝে তো করে নিয়ে যাই, কারণ শিখতে হবে, নিজের জন্য হলেও শিখতে হবে, তখন হচ্ছে করে আবার বললে। আসলে আপু দেখা যায় যে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি, তো রান্না বান্না খুব একটা করা হয় না, আর বন্ধ পেলে দেখা যায় যে ঘুমাই, একটু রেস্ট নেই, এভাবে আসলে সময়টা কেটে যায়। এটা আসলে আমার মনে হয় একটা কল আসে, এটা নিজে থেকে একটা, এটা তো আসলে আর্ট। কিন্তু আগে মনে হতো যে না রান্না শিখতেই হবে, বাট এটা কিন্তু একটা বিশাল বড় আর্ট। যখন নিজে থেকে আসবে, ইটস লাইক মেয়েদের যখন সাজগোজের একটা কল আসে, অনেক ছোটতেই চলে আসে, সেরকম রান্নাটা আমার মনে হয় একটু দেরিতে আসে, কিন্তু একটা কল আসে, তখন কিন্তু প্যাশন কাজ করে। আমারও চলে আসবে। প্রিয়াঙ্কা, ঈদের এখন তো তুমি তো মোটামুটি প্রফেশনালিও গান গাচ্ছো, সো ডেফিনেটলি রেমুনারেশন তো পাওয়া হয়। ঈদে কি শপিং করলা? ঈদে শপিং করেছি, একটা মেইন ড্রেস থাকে যেটা হচ্ছে মানে কি বলে, আমি আমার একটা পেজ আছে ছোট, সেখানে ব্লগ করি আমি টুকটাক। আচ্ছা, তো ব্লগে দেখিয়েছিলাম, তোমার ব্লগের প্রিয়াঙ্কা। তো হচ্ছে ওখানে আমি দেখেছিলাম যে অনলাইনে আসলে অনেক কিছুই দেখি যেটা বাস্তবে গিয়ে আমরা একটু ভিমরি খাই, তো ওরকমই করে বনানীতে 2টা আউটলেটে গিয়েছিলাম ঈদের মেইন ড্রেসটা কিনতে, বাট ওখানে গিয়ে পছন্দ হয়নি। তারপর আবার বসুন্ধরাতে গিয়ে আচ্ছা একটা ড্রেস কেনা হয়েছে, এবং তারপরে মানে ওই ড্রেসটা একটু হেভি ছিল, যার কারণে মনে হয়েছে যে একটু গরম, আরেকটা হচ্ছে একটু পাতলা টাতলা দেখে কিছু একটা ঈদের মেইন ড্রেস আর একটা সেকেন্ড ড্রেস ব্যাগ কেনা হয়েছে। তোমার তো ওয়ান পিসও কিনছো 4টা। এত শপিং প্রিয়াঙ্কা! ওয়ান পিস কেনা হয়েছে 4টা। হ্যাঁ, আর হচ্ছে ঈদের দিনের জন্য একটা কর্ড সেট, জুতা, ব্যাগ, মানে 6টা 7টা 8টা এরকম হয়ে যায় না? আচ্ছা, এই ঈদেই 7-8টা ড্রেস হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি সব ড্রেস আমার বাবা মাই দেয়, এটা হচ্ছে সবচেয়ে মানে অনেকে থাকে না রিলেটিভের থেকে পায় বা এটা দেয় সেটা দেয়, আমার এটা খুব বড় একটা ভালো লাগার শপিং এর ড্রেস সব বাবা দিয়েছে? হ্যাঁ, 2জন মিলে। তুমি কাউকে কিছু দিয়েছো? আমি আম্মুকে দিয়েছি, আব্বুকেও দিয়েছি, আবার ছোট ভাই আছে আমার, ও ক্লাস 7 এ পড়ে, প্রিয়ন্ত, ওকেও আমি দিয়েছি। আচ্ছা, কি দিল ও? আমাকে দিল ঈদের ব্যাগ দিছে। প্রথমে বললো যে হ্যাঁ, বললাম তোমার ব্যাগটা একটু কেমন জানি, তুমি আর একটা ব্যাগ নাও। তার বড় একটা অ্যামাউন্টের ব্যাগ দিছে। বাবার একটা গেঞ্জি দিল, ব্র্যান্ডের একটা গেঞ্জি দিল, আমার ছেলেকে একটা টি শার্ট দিছে। ও ফার্স্ট টাইম কবে গিফট দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কার মা বাবাকে? ফার্স্ট টাইম আসলে যেহেতু আলহামদুলিল্লাহ একদম ছোটবেলা থেকেই যে আর্নিং এর যে একটা বিষয়, সেটা আমি মানে একদম বললাম তো ক্লাস 3 থেকে যেহেতু প্রফেশনালি গান করা হয়, তো আর্নিংটা কিন্তু তখন থেকেই, এবং আলহামদুলিল্লাহ
অনেক ছোট থেকে হ্যাঁ মনে যেহেতু নাই যে কি দিয়েছিলাম, কিন্তু সেইটা কিন্তু চলতেই আছে এখনো। প্রিয়াঙ্কার সাথে একটু কথা বলি। প্রিয়াঙ্কা কখনোই ও যেটা বলতে কি ও যে স্যালারি এর কথা বলতেছে ওটা তো আর ও হাতে নেয় না, ও আমাদেরকেই দেয়। ওর কিছু আমরা টাকা পয়সা দিই, সেটা থেকে জমিয়ে, কিংবা এই যে স্কলারশিপ আসে ওর স্কলারশিপে ও টাকা পায়, সেটা থেকে আসলে ওর জানি খুব অস্থির হয়ে যায়, কিছু না কিছু দিতে অস্থির হয়ে যায়। স্কলারশিপের অ্যামাউন্টটা খুব ছোট হইলেও মনে হয় যে 500 টাকার একটা জিনিসও যদি কাউকে দেওয়া হয় সেটা আসলে অনেক ভালো লাগে। অনেক কিছুই দেয়, একটু টাকা জমায় আম্মু তোমার একটা থেরাপি না জানাই কিনে নিয়ে আসে, বাবা না জানাই গেঞ্জি কিনে নিয়ে আসে, প্রিয়াঙ্কা দেয়, এগুলো অনেক করে। আবার নানু আছে, আমার মা আছে, আমার মাকেও দেয়। হ্যাঁ দেয় সবাইকে। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের আড্ডা চলছে দর্শক, আমাদের খুব মজার আড্ডা হচ্ছে ঈদে আমরা কি করি, এবং আমাদের সাথে প্রিয়াঙ্কা এবং পুষ্পিতা এবং তাদের মারা এসেছেন, তাদের ঈদের আয়োজনগুলো নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন, স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আমাদের সাথে তাড়াতাড়ি সংযুক্ত হয়ে যান। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে যান, সাথেই থাকুন, ফিরছি এখনই। দর্শক সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ব্রেকের পর আসলাম, এবং আমরা ঈদের আনন্দ নিয়ে কথা বলছি। আমার ঈদ, তোমার ঈদ, সবার ঈদ নিয়ে। আমাদের সাথে দুজন সঙ্গীত শিল্পী এবং তাদের মারা এসেছেন, আমরা তাদের ঈদের গল্পগুলো শুনছি, এবং আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সংযুক্ত হতে পারেন। এবং আমাদের যে পছন্দের আপুরা আছেন তারা কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে নাজিয়া আপু আছে, সোনিয়া আক্তার আপু আছেন, নার্গিস আপু আছেন, হাসিনা আপু আছেন, আকলিমা আপু আছেন, রেবেকা আপু আছেন, তারপর রাশিদা আপু আছেন, অনেকেই জয়েন করেছেন, সুলতান আপু আছেন। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আমাদের আসলে নেক্সাস টেলিভিশনের 6 দিন ব্যাপী ঈদের আয়োজন চলছে, এবং আজকে আমাদের 5ম দিন। আমাদের ঈদ কিন্তু চলছে, এবং আমরা খুব মজা করে ঈদের আনন্দগুলো সবার সাথে ছড়িয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আজকে শুক্রবার, সো ঈদের আনন্দের মধ্যে হয়তো 2 দিন একটু ওয়ার্ক ডে ছিল কারোর, কিন্তু আজকে শুক্রবার হওয়াতে আজকে আবার মনে হচ্ছে ঈদের আনন্দটা আরেকটু ফেরত এসেছে। সারাদিন আমরা ফ্যামিলির সাথেও একটু থাকার সুযোগ পেয়ে থাকি। তো আমি একটু চলে যাবো একটু নাজিয়া আপুর কাছে। নাজিয়া আপু, আমাদের ঈদ আনন্দ চলছে এখনো, তো আপনার ঈদটা কেমন হলো আমাদের সাথে একটু শেয়ার করেন। এবারের ঈদটা, গুড মর্নিং সবাইকে, ঈদ মোবারক। আর স্টুডিওর আপুদের আর তাদের মেয়েদের কথা শুনছিলাম, খুব ভালো লাগেছে। এই খুদে গানরাজের যে শিল্পী, সে গান শোনালো, খুব খুব সুন্দর হয়েছে। তুমি আরো 2-1টা গান শুনিও, খুব ভালো লাগবে। আর ঈদ এখানে কোরবানি ঈদ একেবারেই ওরকম ভাবে বোঝা যায় না। এটা তো আর বাংলাদেশের মতো না যে নিচে গ্যারাজে কোরবানি দেয়া হলো, তারপর মাংস বিতরণ হলো, এগুলো কিছু না। এখানে দোকানে যেসব হালাল দোকান থাকে তাদেরকে বলে দেওয়া হয় যে আমি এই পোর্শন দিব, আর এক একটা গরু তো এক একটা উটের সমান বলতে গেলে। এখানকার গরুর মানে পরিমাণও অনেক বেশি হয়ে যায় মাংসে। ওইখানে ফার্ম থাকে, ফার্ম থেকে দোকানে মাংস আসে, আবার তারা ফোন কল করে যে আচ্ছা পিক করেন, মাংস রেডি। ওই দিনই আসে না, সাধারণত 2-3 দিন লেগে যায়, কারণ এখানে অনেক দেশের মানুষ, তো অনেক দেশের মুসলমান আছেন যারা একসাথে। ঈদের নামাজটা খুব সুন্দর হয় এখানে। হ্যাঁ, এটা আমিও দেখেছি, বাইরের দেশে ঈদের মসজিদে সব ধরনের দেশের মানুষরা যায়। নামাজে যাওয়া হয়েছিল আপনার এইবার? হ্যাঁ, এবার যাওয়া হয়নি, কিন্তু আমি অন্য সময় যাই। এবার যাওয়া হয়নি, কিন্তু খুব সুন্দর হয়। ওর আগে আরো সুন্দর হতো। আগে তো মসজিদে ওরা মানে খাবার দাবার, এখানে চা কফি রাখে, কিন্তু আগে খাবারও রাখতো, প্রচুর খাবার। মানে নামাজ থেকে বেরোয়েই আমরা দেখতাম খেজুর, বাদাম, বিস্কিট, অনেক ধরনের বাজার, বাকলাভা, চা, কফি, সবকিছুই থাকে। আবার অনেকে খাবার নিয়েও আসে। তো এই সব দেশের মানুষের সাথে যে একটা ঈদের আনন্দের শেয়ারিং, এইটা আমার চমৎকার লাগে। এই যে ঈদের জামাতটা এখানে খুব খুব এনজয় করার মতো। তখন প্রত্যেক দেশের মানুষ, ইট ডাজন্ট ম্যাটার, আনন্দটা তখন আরো দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। তবে হ্যাঁ, আমি বাংলাদেশের ঈদ অনেক, মানে আমার বাইরের প্রবাস জীবনে এত বছরে আমার অবশ্য বাংলাদেশে ঈদ করা হয়নি। আমি সেদিনই হাসিনা আপাকে বলছিলাম আমি ভুলে গেছি বাংলাদেশের ঈদ কেমন, এটা আমার এখন আর মনে পড়ে না। তবে আমার মা যেটা বলেন যে
খুব একটা তুমি কিছু মিস করছো না। এখন বাঙালিরাও খুব একটা বাংলাদেশে থাকে না, ঈদের সময় সবাই দেশের বাইরেই চলে যায় ঈদ করতে, খুব একটা কিছু মিস করছো তা না। তবে হ্যাঁ, এই ফিলিংসটা, ছোটবেলার ফিলিংসটা তোমার মনে পড়ে, ওই ফিলিংস তুমি এখন আর আসবে না। আমার মা খুব প্র্যাকটিক্যাল মানুষ, খুব ইমোশন কম দিয়েই কথা বলে, যেটা আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েটিভ মনে হয়। আসলে তো আমার কাছে আসলে না মনে আসলে হয় যে নাজিয়া আপু এই ঠিক ঈদের বলেছেন, তবে আনন্দটা হ্যাঁ শেয়ার আপনার আপনার ডিপেন্ড কথা করে খুব ভালো লাগলো। নিজে। ইনশাল্লাহ আপনি সামনে আমাদের দেশে আসলেই আসেন, বাংলাদেশে এসে একবার ঈদ করেন, নিজে চাক্ষুষ দেখে যান যে আসলে মজা হবে, আপনিও মজা পাবেন আসলে। চলে যাব একটু কার কাছে যাই, সোনিয়া আক্তার আপুর কাছে চলে যায়। সোনিয়া আক্তার আপু, ঈদ মোবারক। আমরা ঈদের আনন্দ নিয়ে কথা বলছি এবং আমাদের 6 দিনব্যাপী ঈদ আয়োজন চলছে, আপনার ঈদ নিয়ে আমাদেরকে একটু বলবেন। শুভ সন্ধ্যা সবাইকে। জি, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া। আমার রমজান ঈদ খুব ভালো লাগে। কুরবানি ঈদ আমার ভালো লাগে না, বিয়ের পরের থেকে ভালো লাগে না, কারণ কুরবানিতে প্রচুর কাজ করতে হয়। রমজান ঈদে কুরবানি ঈদের কুরবানির আগ মুহূর্তে ভালো লাগে, মানে সবাই কি খাবে, মানে মিষ্টি জাতীয় আইটেম রান্না করতে খুব ভালো লাগে সবার মতে মতে। আর এখন যেহেতু রান্না করতে জানি, সবাই যখন বলে ভাবি এটা খাবো, শাশুড়ি বলে এটা খাবে, ওইগুলো রান্না করতে আমার খুব ভালো লাগে। যখন কুরবানিটা হয়ে যায় আর যখন কাজ শুরু হয়, তখন থেকে আমার শুরু হয় মানে কাজের। আর এইবার ঈদে আমার দেবরকে বিয়ে করাইছি, তো প্রচুর মেহমান ছিল, আর কুরবানিও ছিল এবার, মানে একটু বেশি। ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন 2 দিনই কুরবানি দেওয়া হয়েছে আমাদের। দুইটাই, মানে একটা ছাগল একটা গরু, একদিনে পারবে না বলে 2 দিন দিয়েছে। আর 2 দিনই মনে হয় কাজ ছিল, মানুষের একদিন কাজ থাকে, আমার 2 দিন কাজ। আর বিয়ে করার ক্ষেত্রে তো আরো অনেক বেশি কাজ ছিল। ঈদ আমার কাছে মনে হয়েছে প্যারাদায়ক, আর কাজ আর কাজ। এবার ঈদে বেশি আনন্দ করতে পারিনি কাজের জন্য, আর নেক্সাসে বেশি আসতে পারিনি কাজের চাপে। তারপর তো ঈদ তো ঈদই, তাই না? আমাদের আমাদের মানে সবচেয়ে আনন্দের একটা মানে জিনিস ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুইটাতে আমরা বেশি আনন্দ করে থাকি সব মিলে। আর তারপরও কাজ কাজ, এটাও একটা আনন্দ, কাজ করাটাও একটা আনন্দ আমার কাছে। আসলে আসলে ধন্যবাদ সোনিয়া আপু। আসলে এই ঈদের কাজ তো অবশ্যই থাকবে, এর মধ্যে আসলে আনন্দ যে পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে পারছি, এটা আনন্দ। আমরা আড্ডা দিচ্ছি আসলে ঈদের সবকিছু নিয়ে। তবে প্রিয়াঙ্কা, তোমার একটা গান খুব শুনতে হবে, আগে একটা গান শুনে যাই তোমার কাছ থেকে। ঠিক আছে, যেহেতু আম্মু পাশে আছে সো মানিয়ে একটা গান গাই। আম্মুর খুব পছন্দের একটা গান, এটা চেষ্টা করছি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অসাধারণ অসাধারণ, আমার তো হচ্ছে আমারই আসলে চোখে পানি চলে আসে। কেমন লাগে এরকম গান যখন শুনেন, আপনার চোখের সামনে আপনার বাচ্চা গাচ্ছে? প্রথমত ভালো লাগে, মেয়ে অনেক দিন থেকে ছোট থেকে গান করছে, এখন একটা পর্যায়ে এসেছে। ওর বাবার অনেক পরিশ্রম, মোটামুটি একটু হলেও মনে হয়
সার্থক হয়েছে ওর বাবার। হ্যাঁ, আর এই যে গানের কথা বললেন, এই সব গানগুলো আমার আসলেই খুব টানে, চোখে পানি চলে আসে আমারও, কারণ আমি তো মা, সন্তানের ভালো ছাড়া তো আর খারাপ তো আর কখনোই চাইবো না। তো গানগুলো যে গায় এটা আসলেই বাস্তবের সাথেই মিল রেখে যারা করে লিখেন তারা মনে হয় বাস্তবের সাথেই মিল রেখেই গানগুলো তৈরি করেন। ভালো লাগে মেয়ে যখন গান করে, খুব ভালো লাগে। এই তো খুব সুন্দর প্রিয়াঙ্কা, চমৎকার তোমার গলা, চমৎকার চমৎকার, অবশ্যই অসাধারণ। এই গানটা প্রথম কোথায় গাওয়া হয়েছিল? প্রথম আমার একটা লাইভে গাওয়া হয়েছে এই গানটা। এই গানটা আমার ছোট ভাইও খুব ভালো গায়। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে যে কোনো সন্তান যখন এই গানটা গায় তার মায়ের সামনে, এটা যে মায়ের জন্য মনে হয় শ্রেষ্ঠ উপহার, তাই না? মানে কি বলে, সফট কর্নার একটা কাজ করে। ওই যে বললেন আপনি চোখে পানি চলে আসে, চোখে পানি চলে আসেই সন্তানের কাছ থেকে এরকম গান শুনলে। অসাধারণ। পুষ্পিতার কাছে চলে যাব। পুষ্পিতা, ঈদ নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। হ্যাঁ, ঈদের প্রিয়াঙ্কা তো 8টা জামা কিনে ফেলেছে। তোমার ঈদের কি খবর বলো আমাদের, তোমার কি করা হয় ঈদে? হ্যাঁ, দেখা যায় যে ঈদে তো কেনাকাটা করাই হয়, সাথে বাবা মা পরিবারের জন্য আমি কিনি। তো এবার হচ্ছে আমার একজন ক্লোজ আঙ্কেল আছেন, রাকিবুল আঙ্কেল। তো উনি হচ্ছে আমার গানের অনেক বড় ভক্ত একজন, এবং ইভেন উনি হচ্ছে পুষ্পিতা ফ্যান ক্লাব উনি নিজে খুলেছেন, উনি এটার তত্ত্বাবধানে আছেন, মানে উনি আমার গান খুব পছন্দ করেন। তো আঙ্কেল যেহেতু আমার খুব ক্লোজ, তো আঙ্কেল এবার হচ্ছে আমাকে ঈদে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছেন। আঙ্কেল এখন অবশ্যই দেখছেন, গিফট পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, গিফট পাঠিয়ে দিয়েছে। ইভেন আমাকে বলেছে যে উনার হচ্ছে যে শপটা আছে সেখানে হচ্ছে যেতে, তো সেখানে হচ্ছে গিয়ে আমি ইভেন চুজ করেছি। আমিও যাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপর হচ্ছে তো আঙ্কেলই আমাকে কিনে দিয়েছে। তো ঈদের মেইন ড্রেস হিসেবে ওইটাই আমি কাউন্ট করেছি। কি আমরাও একটু শুনি? হেলেন্স বুটিক। তো সেখান থেকে আমি হচ্ছে সবগুলো কিনেছি, এবং সেই সাথেও তো নিজের জন্য আলাদাভাবেও তো একটু কেনাকাটা দরকার হয়, তো কিনেছি। একটা দুটো ড্রেস কিনেছি, সেই সাথে আমার ভাইকে গিফট করেছি, সবাইকে গিফট করেছি। আম্মুকে হচ্ছে একটা শো পিস গিফট করেছি, যাতে আম্মু হচ্ছে আম্মু আবার ঘর সাজাতে খুব পছন্দ করে, তো যাতে সুন্দর লাগে এরকম দেখে একটা শো পিস আম্মুকে কিনে দিয়েছি। তো মা নিজে পছন্দ করেছে যেটা কিনতে চেয়েছে। তো সবাইকেই মোটামুটি কিনে দেওয়া হয়। রোজার ঈদেও কিনে দিয়েছিলাম এবং কুরবানি ঈদেও কিনে দিয়েছি। ওই যে প্রিয়াঙ্কা আপু যেটা বললো, যে যেহেতু আর্নিং এর সোর্স আছে, এজন্য আসলে কিনে দিতেও ভালো লাগে। মানুষকে যখন দিব তাদের মুখে যে হাসিটা ফুটে, সেটা আসলে দেখতে অনেক ভালো লাগে। একদম। পুষ্পিতা, আমার কাছে চলে যাব। আপনাদের সময়ের ঈদটা কেমন হতো? আমাদের সময়ের ঈদ আর এখনকার ঈদ মানে পুরোটাই আলাদা। কারণ আমরা ছোটবেলায় দেখা যেত আব্বু এক জামা কিনে দিত একটা, আর ওদের 10টা 20টা হয়ে যায়, এমন হয়। তো পুরাই আলাদা। আর আমরা তখন সকালে উঠে আম্মু রান্না করতো, খেতাম, কোনো ঝামেলা ছিল না, বেড়াতাম, ঈদের সালামি পেতাম। আর এখন একটা দায়িত্ব, আর ওদের ঈদটা তো পুরাই আলাদা। ওরা ঘরে কিছুক্ষণ থাকে, তারপরে দেখা যাবে ঘুরতে যাবে, আর আমরা কিন্তু নিজেরাই ঘুরতাম। এই পার্থক্যটা অনেক বেশি। আর এখন দেখা যায় যে আমাদের সাথে থাকে কিছুক্ষণ, তারপরে ফ্রেন্ডদের সাথে মিট করে, তারপরে ওদের বাসায় আসতে বলে। এখনকার ঈদটা এরকম। তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, খেতে যাবে, তারপর বলবে ঈদের পরের দিন ফ্যান্টাসি কিংডমে যাবো, ওই জায়গায় যাবো, এরকম একটা আবদার করে। কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমাদের ঈদটা মনে হয় বেশি আনন্দের ছিল। প্রিয়াঙ্কার আমার কাছে চলে যাব। কেমন ছিল আপনাদের ঈদটা আর এখনকার ঈদ কেমন মনে হয়, মানে পার্থক্যটা কেমন লাগে? আমাদের ছোটকালের ঈদ যেটা বলবো, সেটা এখনকার বাচ্চারা আসলেই কিছুই পায়নি। তাই কিচ্ছু পাইনি আমাদের বাচ্চাদের। আমরা ঢাকায়, আমি ছোটকালে যে ঈদটা পেয়েছি, রোজার ঈদ প্লাস কোরবানি ঈদ। রোজার ঈদ যখন হতো তখন রোজা 1 মাস থাকতাম, যখনই রোজার ঈদের চাঁদটা উঠতো তখনই ওই সন্ধ্যাবেলায় আমরা। কোন এলাকাতে ছিলেন আপনার ছোটবেলায়? আমি একদম যশোর চৌগাছা থানা, সিংহজেল ইউনিয়ন। আমার বাড়ি একেবারেই মফস্বল। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের বাড়িতে কারেন্ট আসছে। তো অনেক, মানে আমরা একদম মফস্বলেই বড় হয়েছি। তো আমি যে এটা বলবো যে আমরা রোজার মাসে, রোজা রমজানের যে চাঁদটা উঠে ওই সময়ই আমরা চলে যাব
চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এবার সন্ধ্যাবেলা বের হয়ে যাব আমাদের প্রতিবেশী আমাদের চাচাতো ভাই বোন যারা হ্যাঁ দেখার সঙ্গে সঙ্গে আমরা মাগরিবের নামাজও পড়তাম না, সালাম করতে যেতাম সবাইকে। হ্যাঁ হ্যাঁ ঈদ আমাদের তখনই শুরু হয়ে যায়, ঈদ শুরু, সালাম করতে যেতাম, সালামি পেতাম। আবার এই যে 1 মাস রোজা করলাম, আবার যেদিন রোজার ঈদের ঈদ হবে পরের দিন, এবার আজকে আবার চাঁদ দেখার একটা ইয়ে ছিল, ওই চাঁদটা দেখে আবার চলে যেতাম আমরা সালামি পেতে। আমাদের ঈদ তো এখনকার বাচ্চারা আসলে কিছুই পায়নি। আর তখন সালামি কত টাকা করে পেতেন? 2 টাকা? হ্যাঁ 2 টাকা 5 টাকা, কখনোই মনে হয় 50 টাকা তো পাই না। ওরা যে কথাটা বললো 8টা 10টা জামা আসলেই ওরা পায়, আমাদের একটা জামা ছাড়া আমরা 2টা জামা কখনোই পাইনি, কারণ আমরা একদম সেটার এক্সাইটমেন্ট আরো বেশি ছিল না? খুব আর খুব ছিল। আর আপনার আগের ঈদ আর এখনকার ঈদ অনেক পার্থক্য। আগে ছিলাম আমি এক মার মেয়ে, আমার এখন সন্তান হয়েছে, তো সেই সব মানে ওই জিনিসটা আমাদের মারা যা করছে মনে হয় চোখ বন্ধ করলে ওই মানে ওই জীবনে আমরা ফিরে যাই। এখন আমার সন্তানেদের আবদার আমাদের পূরণ করা লাগে, অনেক পার্থক্য, সেটা আসলে বলে বোঝানো যাবে না, এত মিস করি সেই দিনগুলা। প্রিয়াঙ্কা, তোমার কাছে কি মনে হয় তোমার ছোটবেলার ঈদ কেমন ছিল? যখন তুমি ক্লাস 1-2 তে পড়তাম, মেমোরিতে আছে তখনকার আর এখনকার? মেমোরিতে আছে বলতে হ্যাঁ আমার একটু একটু মনে পড়ে যে তখনও ঢাকাতেই তো থাকতাম, বাট আমরা ঈদে সবসময় আমরা গ্রামে যাই, তো তখনও যে ঈদগাতে মানে যাওয়ার প্রচলনটা ছিল, বাচ্চারা মেয়েরা যেত ঈদগাতে নামাজ, হ্যাঁ ঈদগাতে যেতাম এবং ওখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যেত, সেগুলো কিনেও খাইছি। কিন্তু মানে লাস্ট 10 ইয়ার্স আমার কাছে মনে হয় যে ওই প্রচলনটা টোটালি উঠে গেছে। এখন ঈদের নামাজ পড়তে ঈদগাতে যে একটা মেলা হতো ঈদের, ওই ওখানে আসলে এখন আর যাওয়া হয় না, প্লাস হয়ও না সেই জিনিসটা। ওই জিনিসটা আমি খুব মিস করি, যে গ্রামে গেলে ওইটার একটা এক্সাইটমেন্ট আলাদা রকম কাজ করতো ছোটবেলায়, যে চাচাদের হাত ধরে বা মামাদের হাত ধরে ওখানে গেলে বাদাম কিনে দিবে বা মুড়ি মুরগি কিনে দিবে, ওইগুলো হতো আমাদের ওখানে। বাট এখন আর ওটা টোটালি হয় না। এখন যেটা আসলে আমি এখন আমার কাছে বলবো আমার ঈদটা বোরিংই যাই বলবো, কারণ হচ্ছে বাসার মধ্যে ওই মানে ঈদের আনন্দটা হচ্ছে খাবার দাবার, যত রকমের খাবার রান্নায় বিজি থাকবো মনে হয় যে ওইটাই হচ্ছে ঈদের আনন্দ। তাছাড়া ওই ঘরের মধ্যে ঘুমিয়ে একটু ফোন স্ক্রল করে এভাবে আসলে ঈদ কাটে। আম্মু হচ্ছে তার ছোটবেলাকে খুব মিস করে, কারণ আম্মু তো একদম গ্রামে বড় হয়েছে, তো যখন আমাকে ওগুলা বলে আমার খুব মজা লাগে, মনে হয় যে আমি যদি চলে যেতে পারতাম ওখানে। আমাদের ঈদ ছিল কিরকম ছোটকালে, এটাও মনে পড়ে আমার যে যদি ঈদ হবে আজকে, গত মানে পরশু কি তার আগের দিন আমরা একটা সাবানের কথা বলি, নতুন সাবান খুলছি, সাবান ছাড়া ঈদ হতো না, মানে ওই সাবানটা রেখে মানে সাবানের কেসে একটা নতুন সাবান আছে, বাট ঈদের দিন সকালবেলা মাস্ট আমাদের নতুন সাবানের প্যাক খুলতেই হবে, এটা ছাড়া আমাদের ঈদ হবেই না। এটা আমরা মানে ছোট থেকে নতুন সাবান সব নতুন নতুন জামা কিনতো, জামা দিত একটা, জুতা দিত, সেগুলা লুকায়ে রাখতাম, দেখাবো না ঈদের দিন সকালবেলা পরবো, খুব মজা হতো। খুবই সুন্দর, খুবই সুন্দর। দর্শক, আমাদের মজার ঈদের আড্ডা হচ্ছে এবং আমাদের বন্ধু এবং তাদের মাদের ছোটবেলার ঈদের গল্প শুনছি, গ্রামে কিভাবে ঈদ হতো এবং এখন আমরা কিভাবে করছি। আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতি থেকে। দর্শক, ঈদের আয়োজন চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় এবং আমাদের সাথে যে অতিথিরা আছেন তাদের সাথে আমরা আড্ডা দিচ্ছি ঈদ নিয়ে। আমাদের সাথে আছেন পুষ্পিতা এবং প্রিয়াঙ্কা এবং তাদের মা। পুষ্পিতা, তোমার একটা মৌলিক গান আছে ঈদ নিয়ে, তো আমরা অবশ্যই সেটা তো ঈদের অনুষ্ঠানে তো শুনতেই হয়, তোমার কাছ থেকে ছোট্ট করে একটু তোমার গানটা শুনবো। হ্যাঁ, ছোট্ট করে গাইছি। গানটি আসলে লিখেছেন আমাদের সবার প্রিয় শিল্পী খায়রুল ওয়াসি ভাইয়া এবং সুর করেছিলেন উনি। তো সেই গানটা আসলে আমরা সবাই একসাথে গিয়েছিলাম, আমি গিয়েছি, ইউসুফ ভাইয়া গিয়েছিলেন, সানজিদা, রিমি, খায়রুল ওয়াসি ভাই সহ আরো অনেকে একসাথে গিয়েছিলাম। তো যেহেতু ঈদের গান, সেটাই একটু ছোট করে শোনাচ্ছি। এক আসমানের নিচে বসত এক বাতাসেই বাঁচি, একে অন্যে হয়ে আমরা থাকি কাছাকাছি। এক আসমানের নিচে বসত এক বাতাসেই বাঁচি, একে অন্যের হয়ে আমরা থাকি কাছাকাছি। সবাই সবার প্রতি যদি একটু সদয় থাকি, মানবিক হয়ে আমরা থাকতে পারি সুখী। ঈদ মানে আনন্দ খুশি, যাই ভেদাভেদ ভুলে
তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে, ঈদ মানে আনন্দ খুশি যাই ভেদাভেদ ভুলে, তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। সংযম ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক ধরা, মানুষের কল্যাণে আসুক সত্য মানুষ যারা। সংযম ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক ধরা, মানুষের কল্যাণে আসুক সত্য মানুষ যারা। সবাই সবার প্রতি যদি একটু সদয় থাকি, মানবিক হয়ে আমরা থাকতে পারি সুখী। ঈদ মানে আনন্দ খুশি যাই ভেদাভেদ ভুলে, তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। ঈদ মানে আনন্দ খুশি যাই ভেদাভেদ ভুলে, তোমার আমার পৃথিবী সাজুক ভালোবাসার ফুলে। বাহ, খুব সুন্দর। যেমন চমৎকার গান, তুমি তেমন চমৎকার গেয়েছো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ পুষ্পিতা, আমার তো মজাই লাগছে। ঈদের একটা গানও শুনে নিলাম। প্রিয়াঙ্কা, তোমার কাছে শুনবো, ঈদে ফ্রেন্ডদের সাথে কি করা হয়? ফ্রেন্ডদের সাথে কি কোথাও ঘুরতে যাওয়া হয় ঈদের দিন কিংবা ঈদের পরের দিন? ঘুরতে যাওয়া হয় না। আমার আমি একদমই ঘর কোনো টাইপের। আর মানে ফ্রেন্ডরা বাসায় আসে? ফ্রেন্ডরা কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ড আছে যারা বাসায় আসে, বাট ঈদের দিন না। আচ্ছা। ঈদের পর দিন বা 2 দিন পরে হয়তো বা আসে, কিন্তু আয়োজন করে যে কারোর সাথে ঘুরতে বের হওয়া সেটা হয় না। আমার ঘুরতে বের হই আব্বু আম্মু আর আমার ছোট ভাই প্রিয়ন্তর সাথে, সেটা হয়তো বা ঈদের দিন বা ঈদের পর দিন হয়, কিন্তু আয়োজন করে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর গ্রামে গেলেও আসলে দেখা যায় যে আমার বয়সে আসলে আমার কাজিনরা তেমন নাই। আমার ছোট ভাইটার খুব মজা হয়, ও খুব এনজয় করে, কারণ ওর বয়সে অনেক ছেলেপেলে আছে, কিন্তু আমার কেউ নাই। সো আমার ওই আম্মুর পিছে পিছে আম্মুর আঁচল ধরে ধরে ঘোরা হয়। ঈদে কি অনুষ্ঠান দেখা হয়? টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখা হয়? যেহেতু আসলে লাস্ট 2-3 বছর ধরে আলহামদুলিল্লাহ ঈদে 4-5টা চ্যানেলে আমার শো থাকে ঈদের। তো ওগুলা বসে বসে লাইভ করা হয় নাকি আগে থেকে রেকর্ডেডও? সব রেকর্ডেডও থাকে, এবং যে আজকেও কিন্তু আমার একটা লাইভ আছে, এটার পরে একটা চ্যানেলে লাইভ আছে। সো এই প্রোগ্রামগুলো দেখা হয়, এবং তখন আসলে অন্য সময় কি হয় যে নিজের প্রোগ্রামগুলো তো দেখার মানে সময়টা হয় না, তখন আমি এই টাইমটাতে আমি নিজের প্রোগ্রামগুলো দেখি, এবং তখন একটু নিজের ভুলগুলা একটু দেখি যে কোথায় কি গানে কি প্রবলেম বা আরো কিভাবে গাইলে ভালো হয়। এই তো। বা পুষ্পিতা, কি করা হয়? ফ্রেন্ডদের সাথে ঘোরা হয় ঈদে? ওই যে যেটা বললাম শুরুতেই, যে ঈদের দিন আসলে পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু ঈদের 3য় দিন বা 2য় দিন সবসময় চেষ্টা করি একটু ফ্রেন্ডদের সাথেও ঘুরে কোথায় যাওয়া হয়? দেখা যায় কোনো রেস্টুরেন্টে অথবা কোনো পার্কে একটু সব ফ্রেন্ডরা একসাথে বসে একটু আড্ডা দেওয়া, কিংবা অনেক সময় দেখা যায় যে তাদেরকে বাসায়ও আসতে বলি। তো এভাবেই আসলে ঈদের দিনটা পার করা হয়। আর প্রিয়াঙ্কা আপু যেটা বললো প্রোগ্রামের কথা, তো সেটাও হয়। আসলে দেখা যায় যে অনেক সময় আমরা যেহেতু সঙ্গীত শিল্পী, তো ঈদের দিনও আমাদের প্রোগ্রাম পড়ে যায়। যেমন আমার ঈদের 2য় দিনই প্রোগ্রাম ছিল, একদম সকালবেলা ভোরে একটা লাইভ ছিল, তো সেটা করেছি। আর এই যে বিভিন্ন যে রেকর্ডেড প্রোগ্রামগুলো থাকে সেগুলোও দেখা হয় ঈদের দিন বসে বসে, আর ঈদের পরের দিনও বসে বসে দেখা হয়। আজকে প্রিয়াঙ্কা আপুর এরপরে আরেকটা লাইভ আছে, আমার এর আগে আরেকটা লাইভ ছিল সকালবেলা ঈদের জন্যই আরেকটা লাইভ করে এখানে আসা। গানের অনুষ্ঠানে? হ্যাঁ, গানের অনুষ্ঠানে আরেকটা লাইভ করে এখানে আসা। তো এভাবে আসলে ঈদের সময়টা পুরোপুরি দেখা যায় নিজেকে টাইম দিই, পরিবারকে টাইম দিই, এভাবেই চলে যায়। যেহেতু পড়াশোনার চাপ একটু কম থাকে, তখন থাকলে আসলে ভালো লাগে। আমি যেহেতু স্টেজ শো প্রচুর করি, তো গ্রামে গিয়েও অলরেডি একটা করেছি, খুব বড় একটা আয়োজন ছিল আমাদের গ্রামে। তো মোটামুটি তুমি এখন একটা সেলিব্রিটি চলে এসেছে প্রিয়াঙ্কা। সবাই বলে তোমাকে খুব সমাদর করে, প্রিয়াঙ্কা এসেছে, প্রিয়াঙ্কার গান, তোমার অনেক ভক্ত নিশ্চয়ই। হ্যাঁ, এটা এখন একটা সার্কেল আসলে হয়ে গিয়েছে, এবং লজ্জা লাগে আসলে খুব, যখন মানুষ তাকায় বা খুব অকওয়ার্ড ফিল করি। হ্যাঁ, খুব অকওয়ার্ড ফিল করি। যেমন প্রোগ্রামে যাওয়ার পরে মানে সবাই ফিস করছে, তো এটা খুবই লজ্জা লাগে আসলে। তো এই তো, এবং যখন আমার স্টেজ শো গুলো আসলে যখন আসে ঈদের, ওইগুলো আমি খুব বেশি এনজয় করি, কারণ স্টেজ শোতে আসলে সরাসরি দর্শকদের একটা কানেকশন পাওয়া যায়, কোন এলাকায় কি টাইপের ভাইবটা দিচ্ছে ঈদ সেটা বোঝা যায়, দর্শক এনজয় করছে সরাসরি সেটা দেখছে। নিজের গ্রামে আসলে স্টেজ শো করাটা অন্যরকম ভালো লাগে, যে সব নিজের মানুষের সামনে আসলে গান করছি, কিন্তু আবার সবাই আমাকে সেলিব্রিটি হিসেবেও দেখছে। এই জিনিসটা যেমন মজার, আবার গ্রামে গেলে দেখা যায় যেটা বললো প্রিয়াঙ্কা আপু, যে ঘরে বসে আছে কিন্তু অনেক মানুষ আসে আমাকে দেখতে, একদম দেখতে আসে, তখন দেখতে আসে যে সেলিব্রিটির মা।
তো এই ভাবনাগুলো বা এই বিষয়গুলো আসলে খুব মজার হয়ে থাকে। চমৎকার চমৎকার। আমাদের জুমের আপুরা আছেন, আমি চলে যাব একটু রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, ঈদ মোবারক। আমাদের ঈদের যে অনুষ্ঠান চলছে 6 দিন ব্যাপী অনুষ্ঠান, আজকে 5ম দিন। আমরা ঈদ নিয়ে আসলে ঈদের আনন্দ নিয়ে কথা বলছি, আপনিও আমাদের সাথে একটু ঈদের আনন্দটা শেয়ার করবেন। ঈদ মোবারক সবাইকে। ঈদের আনন্দ, ঈদ তো আসলে আনন্দের ঈদ, দুইটা ঈদই খুব আনন্দের হয় সবার জন্য, আমার জন্য। তবে এখন এই ঈদটাকে বিশেষ করে একটা কাজের ঈদ বলা যায়, ঈদটা। আর বাচ্চাদের জন্য মজা, কারণ মজার মজার রান্না, মজার মজার খাবার, এটা করে দিতে পারলে ভালোও লাগে। আর আমি যেটা করি, আগে থেকে একটু প্ল্যান করি, ঈদের দিন কি খাবে, ঈদের পরের দিন কি খাবে, 3 দিন পরে কি খাবে, মাঝখানে একটা সবজি রাখি, কারণ এত বেশি বিস্কুট আসলে আমি খেতে পারি না, পারি না। এই সব মিলিয়ে আত্মীয় স্বজন আসে যায়, আমরা যাই, এটাই ঈদ। আর ঈদে একটা মজা আছে সবার সাথে মানে একটু কথা বলা, সময় পাওয়া। এটা যেমন একটা লম্বা ছুটি পেয়েছি, খুব ভালো লাগতেছে, বাসায় সবাই আসলে আসলে। ধন্যবাদ রেবেকা আপু, ধন্যবাদ। রাশেদা আপুর কাছে চলে যাব। রাশেদা আপু, আপনার ঈদ নিয়ে আমাদেরকে একটু বলবেন, কেমন হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমি টরন্টো থেকে সবাইকে শুভ সকাল এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আর প্রথমে বলে নেই, আপুকে আজকে আপুর শাড়িটা, প্রিয়াঙ্কা আপুর শাড়ি এবং অসাধারণ লাগছে, খুবই মিষ্টি লাগছে। জি, থ্যাংক ইউ। সো আমাদের ঈদটা হলো, একটু আগে নাজিয়া আপু বললো, আমার প্রথম যখন এসেছি প্রথম একটু খারাপ লাগতো, কারণ ঈদের দিনটা মাংস পাওয়া যেত না। কিন্তু এখন আমার বেশি ভালো লাগে, কারণ ঈদের দিন সকালবেলা 8টার সময় আমরা ছেলে মেয়ে শহর সব গাড়ি নিয়ে বেরিয়ে যাই, ঈদের নামাজ বাইরে হয়। আর আমাদের মেয়র, ওনার নামটা না নিলেই নয়, প্যাট্রিক ব্রাউন, উনি আসার পর থেকে আমাদের জন্য, মানে মুসলমানদের জন্য সহৃদয় সম্পন্ন সবকিছু করে এক্সট্রা। আগে বাইরে মাঠে আমাদের নামাজ হতো না, মসজিদে হতো, কিন্তু এখন বাইরে প্যান্ডেল করে নামাজ হয়, আয়োজন হয়, গান হয়, খাওয়া দাওয়া হয়। পুরো বিশাল, আপনাদেরই বেশি মজা হয় দেখছি আমাদের থেকে। অসাধারণ, এইবার ঈদ তো মানে শ্রেষ্ঠ। তারপরে সেখান থেকে ঘুরে ঘুরে সব জায়গা বেরিয়ে আমরা রান্না 2-3 দিন আগেই করে রাখি, যেহেতু ঈদের দিন বাড়াবো, পরের দিন বাড়াবো। মাংস আসে আমাদের হয় 2য় দিন নয় 3য় দিন। তো এটা এমনিতে তো বেড়াই। তারপরে আবার যেসব শপে আমরা অনেক বছর যাবত মাংসের অর্ডার দেই, ওদের জন্য কিছু খাবার জাবার নিয়ে যাই। আর সবচেয়ে মজা হলো ঈদে যে আমরা একত্রিত হই, সেখানে সমস্ত দেশের লোক থাকে। আসলে এটা একটা মাল্টিকালচারাল একটা প্রোগ্রাম। হ্যাঁ জি, হ্যাঁ। তো এত দেশের লোক হয়, তারপরে প্যাট্রিক থাকে, এরপরে খাওয়া দাওয়া, আড্ডা মারা, গল্প করা, আস্তে আস্তে প্রায় আমাদের বেলা গড়িয়ে যায়। যেমন আজকে রাতে আছে আমাদের ঈদ পার্টি। অসাধারণ। আপনার তো মানে সত্যি, আমরা যে বলছি 5 দিন 6 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান, আপনার আসল অনুষ্ঠান তো আপনার ওখানেই হচ্ছে আসলে 6 দিন ব্যাপী আয়োজন। আসলে আই উইশ আমরাও আপনার এখান থেকে সবকিছু অ্যাটেন্ড করতে পারতাম, দেখতে পারতাম। তবে আপনার আনন্দটা আসলে আমাদের এখানে চলে এসেছে দ্বিগুণ মাত্রায়। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে। দর্শক, আমরা ঈদের আনন্দ নিয়ে আড্ডা দিচ্ছি এবং আমরা আনন্দ চারপাশে বিলিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি। দর্শক, ঈদের আনন্দ চলছে নেক্সাস টেলিভিশনের 6 দিন ব্যাপী ঈদ আয়োজনে, এবং আমরা আমাদের বন্ধুদের সাথে ঈদের আড্ডা নিয়ে আড্ডা দিচ্ছি। প্রিয়াঙ্কার কাছে চলে যাব। প্রিয়াঙ্কা, এত সুন্দর গান গাও তুমি, তোমার একটা গান আমরা শুনবো। শিওর। আমি এবার যে গানটি গাইছি আমার আব্বুর লেখা এবং সুরের। এই গানটা আব্বুর লেখা এবং সুরের অনেকগুলো গানে আমার করা হয়েছে, তার মধ্যে এই গানটা হচ্ছে সবচেয়ে একটা মোস্ট ভিউড একটা সং। 1.7 মিলিয়ন ভিউ আছে গানটাতে। 1.7 মিলিয়ন, মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমি সেই গানটা গাইছি, তোমার ইচ্ছেগুলো, এবং গানটির মিউজিক কম্পোজিশনে ছিল মহিদুল হাসান মন। চেষ্টা করছি। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো, এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। তোমার আমার ভালোবাসায় ছিল না বাধা, তোমার মনে দাগ ছিল না, মনটা ছিল সাদা। তোমার আমার ভালোবাসায় ছিল না বাধা, তোমার মনে দাগ ছিল
মনটা ছিল সাদা, তোমার বেঁচে থাকার স্বপ্নগুলো তুমি দেখতে পারো, তোমার বেঁচে থাকার স্বপ্নগুলো তুমি দেখতে পারো। এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো, তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলতে পারো। এই কারণে তোমায় ভালোবাসতে পারি আরো। খুব সুন্দর, খুব সুন্দর প্রিয়াঙ্কা, তোমার গলাও এত মিষ্টি, এত সুন্দর লিরিকের গান, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা জুমে আমাদের আপুদের কাছে চলে যাব। আমি একটু হাসিনাপুর কাছে চলে যাব। হাসিনাপু, হ্যাঁ কেমন আছেন হাসিনাপু? ঈদ আয়োজন নিয়ে কথা হচ্ছে, আপনার ঈদের কথা আমাদের সাথে একটু শেয়ার করবেন। ঈদের রান্না কি হলো, ঈদের রান্না কি হলো সবকিছু আমাদের বলবেন। অনেক ধন্যবাদ। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে লেডিস ক্লাবে কি সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে গুণী মেয়েরা গুণী মাদের নিয়ে আসছে, মা মেয়ে একসাথে বসে আড্ডা হচ্ছে। এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় যে দুজন একসাথে আসতে পারছে, বসে পাশাপাশি তাদের ভাবগুলি প্রকাশ করতে পারছে মার কাছে, মা মেয়ের কাছে। এটা আসলে অনেক গর্বের বিষয়। তো যাই হোক, ঈদ আনন্দের আপুদের কথাগুলো শুনতেছিলাম, পুরনো কিছু বিষয়, যেটা যেমন আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, মনে আছে এখনো, একটা জামা দুইটা জামা, তো এখনো মনে পড়ে না যে কোনো ঈদে দুইটা জামা পেয়েছি কিনা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে 8 আনা 1 টাকা 2 টাকা, খুব বেশি হইলে 5 টাকা সালামি, 10 টাকা পাইলে তো আমি রাজা। আর হচ্ছে ওই যে জামাটা বাস করে, ইস্ত্রি তো ছিল না, বাস করে সবসময় বালিশের নিচে রেখে দিতাম ঈদের আগের দিন। এটাও একটা আনন্দের বিষয় ছিল। কেউ যে জামার একটা কোনাও দেখবে বা জুতাটার একটু সাইড, প্রশ্নই উঠে না। ওইটা একটা বিষয়। একটা হচ্ছে কসকো সাবান দিয়ে আমরা গোসল করতাম ঈদের দিন সকালবেলা, এটা করতেই হবে। এবং কে কার আগে কত সকালে উঠে গোসল করবে। আমাদের বাড়িতে আমার একটা চাস্তো দাদি ছিল, ওনার আগে কেউ কোনোদিন গোসল করতে পারতো না, সবার আগে উনি উঠতো, সবার দরজায় দেয় আবার একটু নক করতো। সবার ইচ্ছা ছিল যে কেউ না কেউ ওই দাদির আগে কেউ উঠবে, কিন্তু কেউ কখনো উঠতে পারতো না। এটা একটা কম্পিটিশন ছিল, ওই দাদি ফার্স্ট হইতো সবসময়। এবং উনি আজানের আগে গোসল করে ফেলতো, আজানের পরে নামাজটা পড়তো ফজরের, এমন একটা বিষয় ছিল। তো রান্না বান্না ইনশাল্লাহ আপু বরাবর যেগুলা করি এগুলোই করছি। নকশি পিঠা, আমাদের নরসিংদীর চেরা পিঠা, তারপরে হচ্ছে সেমাই পায়েস, এগুলা করছি যতটুকু সম্ভব, কারণ আমি ছুটি পাইছি একদিন আগে ঈদের। তো দুই আপুর কাছে এত কিছু করে ফেলেছেন হাসিনা আপু, আসলে সম্ভব হয় আর কি। আপুর কাছে সেই পাখিটা, আর শবনম আপুর কাছে ছায়া হয়ে তবু পাশে থেকো। দুজনের কাছে দুইটা রিকোয়েস্ট, যদি সম্ভব হয়। অসাধারণ, ধন্যবাদ হাসিনা আপু, ধন্যবাদ। আকলিমা জাহান আপুর কাছে চলে যাব। আকলিমা আপু, ঈদের আনন্দ নিয়ে কথা হচ্ছে, আপনার ঈদের আনন্দ আমাদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। সেটে যে গানের কণ্ঠশিল্পীরা, কোকিল কণ্ঠশিল্পীরা বসে আছে, এদের জন্য শুভেচ্ছা রইল। এরা আরো অনেক অনেক ভালো করবে, এখনই অনেক ভালো করছে। আর এর মায়েদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের এত যোগ্য কন্যা তারা গড়ে তুলছেন। আসলে ঈদের আনন্দের কথা যে বললেন, ঈদের আনন্দে সব আপুদের সাথে আমি একমত যে ছোটবেলার আমাদের সময় ঈদগুলো আসলে অনেক মজার ছিল, যা সব আপুরাই বলে গেল যে সেই ছোটবেলায় আমরা যখন ঈদ করেছি একটা জামা পেতাম, সেটা বালিশের নিচে লুকিয়ে রাখতাম, এগুলো অনেক ব্যাপার। কিন্তু এবার ঈদ বড় হয়েও যখন ঈদ হয় সেটাও আনন্দের কম না, কারণ সকালবেলাটাই যায় মাংস, সারাটা দিন যায়, বিশেষ করে কোরবানি ঈদ যেটা, যে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে থাকে, আগের দিন সবকিছু রেডি করে রাখি, পেঁয়াজ কাটা, মশলা বাটা সবকিছু রেডি, মাংস আসবে, ভাগ করে বিলাবো আর নিজেদের তাড়াতাড়ি করে খাওয়ার জন্য কিছু রান্না করবো। তবে এবার ঈদটা আমার একটু স্পেশাল হয়েছে এই কারণে, আমি এবার আমার মেয়ে নাতিদের সাথে ঈদ করেছি যশোরে গিয়ে। তো আমার মেয়ে আবার খুবই ভালো রান্না করে, ওর একটা রান্নার পেজ ছিল রসই ঘর। ও যদিও এখন চাকরি করে, এখন আর করতে পারে না। ও যখন লন্ডনে ছিল তখন ও রসই ঘর নামে অনেক সুন্দর রান্না করতো। তো অসাধারণ রান্না করে, মেয়ের রান্না দেখেছি, নাতির সাথে খেলাধুলা করেছি, ঈদ এনজয় করেছি। খুব সুন্দর ঈদ হয়েছে আকলিম আপু, ধন্যবাদ। আমরা আসলে আশা করি আরো ভালো ঈদ হোক। আপনার স্টুডিওতে চলে আসি। পুষ্পিতা, তোমার কাছে জানতে চাই, এই যে ঈদে তোমাদের যে গান শুনছি, হ্যাঁ, ঈদে যে এত প্রোগ্রাম করা হয়, কত বছর বয়স থেকে মোটামুটি ঈদের প্রোগ্রামগুলো করা হচ্ছে? টেলিভিশনে করছো, লাইভ করছো, অনেক দিন ধরেই করা হচ্ছে, সো মোটামুটি কত বছর থেকে করছো এই প্রফেশনালি?
একদম যদি প্রফেশনালি বলি সেটা তো একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আমার আসা, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে 10-11 বছর থেকে। 10-11 বছর ধরে করা হচ্ছে? হ্যাঁ, 10-11 বছর যখন আমার ছিল। আচ্ছা, তোমার বয়স যখন ছিল আমার বয়স, এটা কি জিজ্ঞেস করবে এখন? মানে না না না, এখন আর জিজ্ঞেস করা লাগবে। আচ্ছা আচ্ছা, তো তখন একদম ছোটবেলা থেকেই দেখা যায় যে তখন তো ছোট ছিলাম। তো তোমার লাইভ শো কত বছর থেকে হচ্ছে, মানে 3-4 বছর ধরে তুমি লাইভ শো করছো টিভিতে? না, লাইভ শো 7-8 বছর তো হবে। 7-8 বছর ধরে টেলিভিশনে তোমার লাইভ শো যাচ্ছে? লাইভ শো। আর এর আগে যখন অনেক ছোট ছিলাম তখন তো শিশু তো যেগুলো প্রোগ্রাম ছিল, রেকর্ডেড প্রোগ্রাম শুটিং হতো, সেগুলো করতাম। তো তখন কি ঢাকাতেই থাকতে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই ঢাকাতে থাকি। আমার দাদু বাড়ি গাইবান্ধা, কিন্তু আমি সবসময় মানে আমার জন্মই হচ্ছে ঢাকাতে, তো সবকিছুই ঢাকাতে। প্রিয়াঙ্কা, তোমার মোটামুটি কত বছর ধরে তোমার টেলিভিশন চ্যানেলগুলোতে এইভাবে লাইভ শো, তোমার সোলো যাচ্ছে? লাইভ শো বলতে লাইভ শোটা মানে 3-4 বছর হবে, কিন্তু একদম রেগুলার যদি টেলিভিশনের কথা বলি 2015 সাল 2014 সাল এরকম থেকে। তখন আসলে মানে আরো যদি ব্যাক টু 7 to 8 ইয়ার্স অ্যাগো, তখন যদি যেতে চাই তাহলে দেখা যাবে যে বিটিভির যে স্পেসিফিক প্রোগ্রামগুলো ছিল ওগুলো তো ছোটদের প্রোগ্রাম অ্যাটেন্ড করা হতো, প্লাস হয়তো বা একটা বা দুইটা টিভিতে হয়তো বা যদি ডাকতো সেটা আসলে খুব ভালো লাগা কাজ করতো। এবং হ্যাঁ, ছোট ছিলাম তখন। এবং তোমার যে লাইভ, তোমার সোলো পারফরম্যান্স হয় না যে 1 ঘন্টার একটা লাইভ? 5 বছর আমি ভার্সিটিতে ওঠার পর থেকে। ভার্সিটিতে ওঠার পর থেকে প্রথম কি ভয় লাগতো যে লাইভ পুরোটা? একটু ভয় লাগতো। চালিয়ে নিয়ে যাওয়া। আমিও কিন্তু হচ্ছে সেরাকণ্ঠ থেকে এসেছি, চ্যানেলে সেরাকণ্ঠ থেকে। তো ওখান যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাদের ছিল, তার আগেও আমি গান করেছি, কিন্তু ওই যে একটা বড় মঞ্চ যেটা, ওই ভয়টা আসলে কেটে গিয়েছে তখনই। ভয়টা আসলে ওই রিয়েলিটি শো থেকেই কেটে যায়। হ্যাঁ, এবং যখন অন্যান্য চ্যানেলগুলোতে ডাক পাই আস্তে আস্তে, তখন একটা দুইটা করলেই না আসলে ইউজ টু হয়ে যায়, এবং তখন ভয়টা আর কাজ করে না। এবং এখন তো আসলে আলহামদুলিল্লাহ প্রচুর শো করা হয় টিভিতে, সো এখন তো আর ভালো লাগা কাজ করে, এবং সাথে সাথে আসলে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। অবশ্যই এখন ভালো গাইবার, নিজের সাথে নিজের প্রেসার বেশি। আসলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, সুন্দর আড্ডা চলছে, আমাদের সাথে থাকুন, আমরা এখনই ফিরছি। দর্শক, ঈদের আয়োজন চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং আমাদের সাথে সঙ্গীত শিল্পী দুজন আছেন, প্রিয়াঙ্কা এবং পুষ্পিতা, এবং তাদের সাথে তাদের মারা আছেন। প্রিয়াঙ্কা, তোমার সাথে কথা বলছিলাম ঈদের কথা নিয়ে, যে ঈদে ফ্রেন্ডদের সাথে কি করা হচ্ছে, এবং তোমাদের গান নিয়ে, যে ছোটবেলা থেকে কত বছর ধরে মোটামুটি লাইভ প্রোগ্রামগুলো করছো। আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, আমি একদম মানে 8-10 বছর যাবতে কিন্তু লাইভ প্রোগ্রাম করছি, এবং আমার প্রথম লাইভই ছিল, একদম জীবনে প্রথম লাইভ ছিল কাজী শুভ ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা আসলে খুব মানে ভালো লাগে একটা কাজ করে, যে আমি একদম নতুন একজন, তখন একদম ছোট, কিন্তু আমার প্রথম শোটাই আসলে খুব ভালো একজন আমাদের বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পীর সাথে হয়েছিল, সেইটা অনেক ভালো লাগার একটা বিষয়। প্রিয়াঙ্কার আম্মুর কাছে জানতে চাবো যে যখন প্রথম সেরা কণ্ঠতে তুমি হচ্ছে যখন খুদে গানরাজেও ছিলাম, আমার আসলে প্রবলেমটা হয়েছিল আমি যখন খুদে গানরাজে গিয়েছি তখন একটু বড় হয়ে গিয়েছিলাম, আর যখন সেরা কণ্ঠতে এসেছি তখন একটু ছোট হয়ে গেছিলাম। সো এরকম একটা ম্যাচ আপ হয়েছে আমার সাথে। এই রিয়েলিটি শো গুলোতে যখন গেল, সেই যে জার্নিটা, তখন আপনার কেমন লাগতো, কিংবা একটা নার্ভাসনেস কাজ করতো? ডেফিনেটলি একটা রিয়েলিটি শোতে কম্পিটিশনে যাওয়া মানে অবশ্যই নার্ভাসনেস তো কাজ করবে। কেমন তখন আপনার জার্নিটা কেমন ছিল মা হিসেবে? মা হিসেবে জার্নিটা বলবো, আসলে ওর যে জার্নিটা সেটা আমি একদমই পাইনি, আমার ফেস করতে হয়নি। ওর বাবা সবসময় ওকে নিয়ে যাওয়া আশা করছে, ওর বাবা কি গান করবে, কোথায় কি পড়বে, সেটাও ওর বাবা ওকে ঠিক করে। যেমন বললো না যে আন্টি ওকে পুশ করে যে নতুন কি গান করবা বা কোন লাইভে কি করবা, আমার আব্বু সেটা করে আমাকে। যেমন পুরোনো দিনের গানের লিস্টগুলো আব্বু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে সবসময়, যে এটা করা হয় না, তুমি এটা করবা। সো আমার ক্ষেত্রে আমার আব্বু হচ্ছে গানের ব্যাপারে প্লাস পয়েন্ট। তো ও যখন খুদে গানরাজে গেল, আসলে আমি যে রাত জেগে ওখানে অডিটোরিয়ামে বসে থাকা, এইগুলো আমাকে কখনোই ফেস করতে হয়নি। ইভেন এখনো পর্যন্ত বাবা নিয়ে যাচ্ছে, বাবা রাত 3টা পর্যন্ত লাইভ শেষ করে বাসায় নিয়ে যাচ্ছে। বাবার অ্যাবসেন্টে আমাকেই যেতে হয়। বাবা তো এমনই। পুষ্পিতা, তোমার কাছে জানতে চাবো যে তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদের একটু বলো, কবে খোলা হলো তোমার এই চ্যানেলটা, এবং এটা নিয়ে ফার্দার তোমার কি প্ল্যান? আমার যে চ্যানেলটা আছে নুজহাত সাবিহা পুষ্পিতা নামের, এটা বেশ আগেই খোলা হয়েছে, 4-5 বছর আগে, কিন্তু দেখা গেছে যে সেইভাবে আসলে এই ইউটিউবের পেছনে সময় দেওয়াটা হয়ে ওঠে না।
তো রিসেন্টলি আমি কিছু কাজ করছি, তো আমার বেশ কিছু মৌলিক গান ইতোমধ্যে ইউটিউবে পাবলিশ হয়ে গেছে, সামনেও বেশ কিছু গান আসছে, মৌলিক গান তারপর কভার সং সবগুলোই আসছে। সেই সাথে আমার যে ফেসবুক পেজ আছে নুজহাত সাবিহা পুষ্পিতা, সেটাও এই একই নামে। তো সেই ফেসবুক পেজেও আমি হচ্ছে প্রিয়াঙ্কা আপুর মতো ব্লগ করি টুকটাক। আর এমনিতে আমার যাবতীয় যেসব কাজকর্ম করছি, রেগুলার যেসব আমার লাইফস্টাইল, সেগুলো প্রতিনিয়ত সেখানে মানুষ দেখছে। আমার যারা ফলোয়ার্স আছে, দর্শক শ্রোতা আছেন, তারা জানতে পারছে আর কি সেখান থেকে যে আমার কি কি গান আসতে চলেছে বা কোন ধরনের গান আসছে। এবং আরেকটি কথা না বললেই নয়, খুব শীঘ্রই আমার নতুন একটি মৌলিক গান আসবে, একটি কদম এনেছিলে হাতে দিয়ে বলেছিলে ভালোবাসি তোমাকে। এটা হচ্ছে একদম বর্ষার একটা গান। গানটি লিখেছেন কাজী আনারকলি এবং সুর সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। তো এই গানটা ভিডিও হয়ে গেছে, অডিও হয়ে গেছে, জাস্ট এডিটিংটা হয়ে গেলেই সামনে আসবে। পুষ্পিতার আমার কাছে জানতে চাবো যে মেয়ে যে এখন সুন্দরভাবে পরিচিতি পাচ্ছে, হ্যাঁ সবখানে, তো মা হিসেবে আপনার ফ্রেন্ডরা কিংবা আপনার সারাউন্ডিং এর কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন কিংবা কিরকম মতভেদ পাচ্ছেন সেগুলো একটু বলবেন। অনেক সাড়া পাই আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই হেল্প করে এবং প্রত্যেকেই ওর কখন গান হবে, ওর ইউটিউব চ্যানেল, ও গান দেখে। এবং আমার চেয়ে দেখা যায় যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আমার আত্মীয় স্বজন আছেন, তারা আগে দেখে ফেলে। দেখা যায় যে ও একটা গান ছাড়লো, আমি কাজে আছি, দেখি নাই, ওরা দেখে আমাকে ফোন দিবে যে গানটা তো ভালোই হয়েছে, দেখেছিস নাকি? আমি বললাম আমি শুটিংয়ে ছিলাম। দেখা যায় যে আমার প্রোগ্রামের আগে, মানে আমি প্রোগ্রাম দেখার আগে আম্মুর ফ্রেন্ড সার্কেলে যারা আছেন বা আত্মীয় স্বজন, তারাই আগে দেখে ফেলে। আমার আম্মু আছে একদম পুষ্পিতার কিছু হলে সেই সকাল থেকে না খেয়ে রেডি হয়ে থাকবে, যেটা দেখতেই হবে। কোনো প্রোগ্রাম মিস করে না আমার। অসাধারণ অসাধারণ। আমাদের জুমের আপুদের কাছে চলে যাব, মরিয়ম আপুর কাছে চলে যাব। মরিয়ম আপু, আমাদের ঈদের আড্ডা নিয়ে কথা হচ্ছে, ঈদের আনন্দ নিয়ে। আপনার ঈদ কেমন হলো আমাদেরকে একটু বলবেন ছোট্ট করে। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। আমাদের দুজন সঙ্গীত শিল্পী এসেছেন, দিয়ে দুজনের নাম প্রিয়াঙ্কা আর পুষ্পিতা। খুবই ভালো লাগলো তোমাদের গান, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মায়েরা খুবই ভাগ্যবতী মা, সবার জন্য অভিনন্দন। তো ঈদ তো তোমার ঈদ, আমার ঈদ, সবার ঈদ, উৎসব মানে সবার। হ্যাঁ, ঈদ ভালোই কাটলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে কেটেছেন। এই তো মায়েদের একটু কষ্ট করতে হয় বেশি, আসলে। ধন্যবাদ ধন্যবাদ মরিয়ম আপু। রীতা পোদ্দার আপুর কাছে যাব। কেমন লাগছে আমাদের এই দুজন সঙ্গীত শিল্পী এসেছে, তাদেরকে নিয়ে বলবেন ছোট্ট করে। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে, আপনি এতক্ষণ শুনছিলাম, মাত্র জয়েন করেছি কিছুক্ষণ আগে, কিন্তু ভালো লাগছিল দেখে। আমরা এত সুন্দর করে গাইছিল, কত ছোট মেয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি গায়ও না, খুব ভালো লাগে দেখে আসতে। আর আপাদের মানে ওদের মায়েদের অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে মেয়ে দুইটাকে এত সুন্দর করে ওনারা গুছিয়ে মানুষ করেছে, মানে ভালো মানুষ, মানে সুশিক্ষা শিক্ষিত করেছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ রীতা আপু। আপনাদের আসলে আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের তো শেষ করতেই হবে। তবে আজকে আমাদের এই লেডিস ক্লাবে এসে কেমন লাগলো? মা, আপনারা দুজন তো আজকে প্রথম এসেছেন এবং মেয়ের সাথে এসেছেন, একদম ছোট করে আমাদেরকে মায়েদের কাছ থেকে জানতে চাবো যে কেমন লাগলো মেয়েকে সাথে রেখে একসাথে যে টেলিভিশন সেটে আমাদের সাথে আড্ডা দিলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, নেক্সাস টেলিভিশনকে আমাদেরকে ইনভাইট করে এখানে নিয়ে এসেছে। প্রথমত মেয়ের সাথে কখনোই, এই ফার্স্ট টাইম আমি কোনো টেলিভিশনে মেয়ের সাথে আসছি সাক্ষাৎকার দিতে। ভালো লাগছে মেয়ের সাথে আসতে পেরেছি, মেয়ের ওছিলায় আসতে পেরেছি। আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকেও। আপুর কাছে চলে যাব। নেক্সাস টেলিভিশনে অনেক ধন্যবাদ এমন একটা আয়োজনে আমার মেয়ের সাথে ডাকার জন্যে, তো কখনো করা হয়নি, এটাই ফার্স্ট, তো খুব ভালো লাগলো। আই এম শিওর আপনাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। দর্শক, আমাদের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি আড্ডার। আজকে বিদায় নিতেই হবে, ঈদ আয়োজন চলছে, কালকেও ঈদের আয়োজন থাকবে এবং আরেকটা টপিক নিয়ে আমরা চলে আসবো এবং আবার সুন্দর কিছু গেস্ট নিয়ে চলে আসবো। আমি সম্প্রীতি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি এবং আমাদের দুজন যে খুবই সুন্দর কোকিল কণ্ঠী দুজন সঙ্গীত শিল্পী আছে, পুষ্পিতা এবং প্রিয়াঙ্কা, তারা একসাথে একটি গান গাবে এবং সেই গান দিয়ে আমরা আজকে শেষ করবো। সবাইকে আল্লাহ হাফেজ।
অনেক ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। সেই সাথে নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ, এরকম আয়োজনে বারবার আসতে চাই। একদম বারবার আসতে চাই। তো এবার আমাদের দুইজনের খুব পছন্দের একটি গান বন্দে মায়া লাগাইছে শাহ আব্দুল করিমের, সেই গানটি দিয়ে আজকে আমরা শেষ করছি, গাইছি। বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।